স্যার এটা এটা আমার এই কোশ্চেন একটা। এই কোশ্চেনটা তাহলে করে ফেলি। আপনার বলো। ওয়াইফকে অপহরণ করেছিল এই শেখ মুজিবের, তারপর গোলাম মোস্তফার ছেলে, এরা কামালের বন্ধু-বান্ধবেরা। না, এটার গাজীপুর হচ্ছে নিজে নিজে ছিল। নিজে আচ্ছা। তো হ্যাঁ, নিজে। আপনার স্যার আপনি এটার বিচার চেয়েছিলেন শেখ মুজিবের কাছে। আপনি আমার এটা বউ কেন বিশ্বাস করেন? কিন্তু আমি তোমাকে একটা কথা বলবো। জি স্যার। যাতে আমি একজন মুসলমান হিসাবে বা একজন মানুষ হিসাবে হুম, কেউ কোন মানে মানুষ বা একজন মুসলমান হিসাবে আমি কাউকে জাতির পিতা, জাতির মাতা, জাতির বন্ধু, জাতির ভাতিজা এগুলি আমি মানি না। যারা যাদের বোধগম্য থাকা উচিত, জাতির পিতা যদি বলতেই হয় তাহলে বিশ্ব মানবতার পিতা হচ্ছে আদম আলাইহিস সালাম। এটা কেউ অস্বীকার করতে পারে? তখন আমরা বললাম যে আরে আমাদের তো আসল যে যুদ্ধ সেটা তো হবে স্বাধীনতার পর। ভারতের আগ্রাসী মনোভাব নিয়ে যখন বাংলাদেশকে গিলে খেতে চাবে, সেইটার বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে, তার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। স্যার ওই যে ৭ দফাটা আমরা তো ইতিহাস পড়ে আমরা তো আসলে সাক্ষী না। আমরা পড়ে মানুষকে জানানোর চেষ্টা করেছি। আপনার স্মরণ আছে ৭ দফাটার কথা কি, কি ছিল ওই দফায়? যদি কয়েকটা গুরুত্বপূর্ণ জায়গা যদি মনে রাখেন। দেখো, আমি না ভাই, আমি তো অ্যাকচুয়ালি ৭ দফায় একদম টোটো এগুলো আমার বইতে লেখা আছে। হুম। যারা এটা ইচ্ছুক এটা তারা। কেন জিজ্ঞেস করলাম স্যার? কারণ হচ্ছে মানে আপনি আচ্ছা, আমি সেনাবাহিনী তো করতে পারবেন না স্যার। সেনাবাহিনী তো আমাকে ৭ দফা মানলে করতে পারবেন না স্যার। আমার পক্ষে হয়তো এখন রিকালেক্ট করা অফেন হুম, হুম। ডিফিকাল্ট, জি কারণ স্যার। আমার মাথায় অনেক কিছু খেলা করে। জি স্যার। দু একটা জিনিস বলছি, যেমন ধরো মুজিব এবং তার সরকারকে প্রোটেকশন দেওয়ার জন্য ইন্ডিয়ান আর্মি অবস্থান করবে বাংলাদেশ রাইট। সশরীরে। বাংলাদেশের কোনো শক্তিশালী সামরিক বাহিনী গঠিত হবে না। বাংলাদেশের কোনো স্বাধীন বৈদেশিক পররাষ্ট্রনীতি থাকবে না। জি। বৈদেশিক নীতি থাকবে না। হুম, বাংলাদেশের শাসন ব্যবস্থা, আমলাতন্ত্র, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, শিল্প ব্যবস্থা, কৃষি ব্যবস্থা সবকিছুই চলবে ভারতীয় বিশেষজ্ঞদের ইচ্ছা মতো। তারা মুজিব বিরোধী কোনো মানুষকে বাঁচিয়ে রাখা হবে না। তার জন্য যত লোক মারা দরকার মারা হবে, যত লোককে লুলা ল্যাংড়া করা হবে, চক্ষু তুলে নেওয়া হবে, মেয়েদের ইজ্জত লুণ্ঠন করা হবে, কোনো সমস্যা নাই। এইভাবে প্রতিপক্ষের উপর ঝাঁপিয়ে পড়ায় 40,000-এরও বেশি লোক মারা গেছে, সেটা সবাই জানে, প্রত্যেক আসছে। তারপর তোমার আমরা একটা করদ রাজ্যে পরিণত হয়ে গেলাম। কিন্তু সমস্যা দেখা দিল যে বাংলাদেশের মাটিতে যদি যে ইন্ডিয়ান সোলজাররা অবস্থান নেয়, তাহলে বিদেশ থেকে কোন রকম কোনো দেশেই বাংলাদেশকে স্বীকৃতি দিতে রাজি না। কারণ পাকিস্তান ইতিমধ্যে সিকিউরিটি কাউন্সিল থেকে একটা আইন পাস করে নিল যে বাংলাদেশে কে নিয়ন্ত্রণ করতে ভারত তাদের সেনাবাহিনীর মাধ্যমে, মুজিব সরকারের মাধ্যমে। অতএব এটা একটা ডিসপিউটেড টেরিটরি, এটা একটা স্বাধীন দেশ নয়। তাই আপনারা স্বাধীন কিভাবে রিকগনাইজ করবেন মুজিবের সরকারকে? এরপর এই এই অবস্থায় ইন্দিরা গান্ধী পড়ল মুসিবত, তো আজ মুজিব সরকার। তখন ইন্ডিয়ান সরকার ডিসাইড করলো যে ঠিক আছে, আমাদের সোলজার আমরা ফেরত নিয়ে আসবো, তার পরিবর্তে আমরা জাতীয় রক্ষী বাহিনী বানিয়ে। তাই করা হলো। তো যে কাজটা ইন্ডিয়ান আর্মি করছিল সেটা পরে জাতীয় রক্ষী বাহিনী করলো। আর কি ধরনের অত্যাচার, অবিচার, কি ধরনের মানে হত্যাযজ্ঞ, গুম খুন,
এবং অনাচার অবিচার মুজিব সরকার করছিল, সেটা ক্ষতি আনতো তুমি আমার কি ভালো জানবে। অনেকে এই বিষয়ে লিখেছেন, সাহসী যারা তারা লিখে গেছেন, আমিও কিছুটা লিখেছি। সেখানেই শেষ হলো না। তারপর দেখা গেল যে সেই সুতিগার থেকে মুজিব কায়েম করলেন একদলীয় এক ন্যায়কর্ত স্বৈরাচার শাসন বাকশাল, এবং নিজেকে তিনি আজীবন রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা দেবেন সিদ্ধান্ত না হলো। এই বাকশালের মেম্বার সবাই। সেই বাকশাল করার পর মুজিবের শক্তি বেড়ে গেল, তার নিষ্ঠুরতা এমন অসহনীয় পর্যায়ে চলে গেল, ইলিয়াস, লুটপাট, মার ধর, চোরাচালান, তার নকল টাকা ছাপানো ভারত থেকে, এই সমস্ত মানে একটা আমাদের মনে অস্তিত্বই এমন অবস্থায় গিয়ে থাকলো যে মানুষ একদিন মুজিবের জন্য দোয়া করেছিল, ইয়া আল্লাহ, আমাদের এই মুজিব আমাদের চোখের মনি, আমাদের বাঁচাবে, দেশকে স্বাধীন করবে, বাঙালিদের ন্যায্য অধিকার আদায় করবে। সেই মুজিবের জন্য লোকজন আল্লাহর কাছে দোয়া চাচ্ছিল যে আল্লাহ আমাদের আজাদ দাও, নমরুদের হাত থেকে আজাদ দাও, আমরা তো শেষ, মরে যাচ্ছি সব, কোথাও কোনো কেউ নেই প্রতিবাদ করা। এটা তো আমরা যারা সেনাবাহিনীতে তখন ছিলাম, যারা দেশপ্রেমী যোদ্ধা, তারা ঠিক মেনে নিতে পারেনি। যেভাবে তারা মেনে নিতে পারেনি পাকিস্তানের জান্তাদের অবিচার এবং দুরাচার। এরই পরিপ্রেক্ষিতে তাদের নেতৃত্বে সংগঠিত হয় একটা সেনা বিপ্লব। অনেকে বলে মুজিবকে মারা হলো কেন? মুজিব তো মারা যায় নাই, মুজিব নিহত হয়েছে একটা সেনা অভ্যুত্থানের ঘটাকালে। সেনা অভ্যুত্থান তো আর খালি হাতে মার্বেল খেলে না, ওখানে দুই পক্ষ থেকেই গোলাগুলি হয় এবং হতাহত হয় দুই পক্ষে। যেমন মুজিবের পক্ষের কিছু লোক মারা গেল, সেভাবে বিপ্লবীদের, সেনা অভ্যুত্থানকারী বিপ্লবীদের তরফ থেকে কিছু লোক প্রাণ হারায়। এটাই বাস্তবতা। কিন্তু তারা বিজয়ী হয়ে গেল, বিপ্লবীরা বিজয়ী হলো, তারা ক্ষমতা তাদের নিজে হাতে নিয়ে নিল। স্বতঃস্ফূর্ত ভাবে ইলিয়াস, ঘোষণাটা অবশ্য আমি দিয়েছিলাম, স্বতঃস্ফূর্ত ভাবে মুজিবের সেই মৃত্যুর খবর জানার পর আর বাকশালের পতনের খবর জানার পর লাখো লাখো লোক, মানে দেশের রাস্তা ঘাট, গঞ্জ, শহর, বন্দর, নগর, গ্রাম, সবাই আনন্দ মিছিল বের করলো। আমরা তো এই সমস্ত লোকজনকে ডেকে নিয়ে আসিনি, স্বতঃস্ফূর্ত ভাবে লোকজন। আর যে সমস্ত রাজনৈতিক নেতা বা দলগুলো আন্ডারগ্রাউন্ড ছিল, তারাও জনসমর্থন নিয়ে রাস্তায় চলে আসে। এইভাবেই জনস্বীকৃতি পেয়েছিল 15ই আগস্টের 32 সামরিক অভ্যুত্থান। এবং পরবর্তীতে খালেদ মোশাররফের প্রতিক্রিয়াশীল কুচক্রীদের কুদেতার বিরুদ্ধে ঘটা 7 নভেম্বর সিপাহী জনতার বিপ্লব, এগুলো সব একই সূত্রে গাথা। তো আমি বলবো যে আমাদের ফার্স্ট রিপাবলিক ছিল ফ্রান্স রেভলিউশনের পরিপ্রেক্ষিতে বলছি, ফার্স্ট রিপাবলিক ছিল 71 মুক্তিযুদ্ধ, তারই ধারাবাহিকতায় হয়েছে
75 আগস্ট বিপ্লব, তারই ধারাবাহিকায় থার্ড রিপাবলিক হয়েছে 1924 সালের ছাত্র জনতার গণ অভ্যুত্থান। এখন যেহেতু আমি বলেছি যে সম্পূর্ণ বিজয় আমাদের এখনো অর্জিত হয়নি, চলমান বিপ্লবের গতিধারায় সংগঠিত হবে চতুর্থ রিপাবলিক, মানে চতুর্থ বিপ্লব। আমি এবং আমার সাথী ভাইরা যারা এখনো বেঁচে আছেন, যে অবস্থাতেই আছেন, আমরা যদি আমাদের বর্তমান প্রজন্মের বিপ্লবীদের, ছাত্র জনতা, তাদের বিপ্লবী কর্মকাণ্ড কাণ্ডে কোন রকম অবদান রাখতে পারি, আমাদের নিজস্ব অভিজ্ঞতা, যোগাযোগ থেকে, তাহলে আমরা সেটা করতে প্রস্তুত, পিছপা হব না ইনশাআল্লাহ। এবং আমরা তাদেরকে শ্রদ্ধা, সালাম এবং বিপ্লবী সালাম সাথে মন থেকে দোয়া করছি যে তাদের বিপ্লব যাতে ব্যর্থ না হয়, তারা যাতে বিজয় সংগঠিত করে বিজয় অর্জন করে, তারা যাতে একটা সুখী, সমৃদ্ধ, শক্তিশালী বাংলাদেশ গড়ে তুলে তাকে দুর্জয় ঘাঁটি হিসেবে স্থাপিত করতে পারে। এই আমার বক্তব্য। আচ্ছা, আমার চাওয়ার কিছু নাই স্যার, কিন্তু একটা কোশ্চেন, ধরেন আপনি যে বিপ্লবের কথা বললেন, ধরেন 24-এর বিপ্লবের যারা নেতৃত্ব দিয়েছে তারাও আমার এখানে কথা বলেছেন। আপনার লাইভে এই মুহূর্তে 4.5 লাখ মানুষ দেখছে, এবং আমি কমেন্টগুলো পড়ছিলাম, আমি বোঝার চেষ্টা করছিলাম যে আসলে কি। আমার মনে হয় এ পর্যন্ত কয়েক লাখ কমেন্টের মধ্যে বোধহয় 10টা কমেন্ট পড়েছে আপনাকে গালি দিয়েছে বা আমাকে গালি দিয়েছে। এত জনপ্রিয় একজন মানুষ, আপনি দেশ থেকে চলে যেতে হলো কেন স্যার? সে কাহিনীতে এই মুহূর্তে যাওয়া ঠিক হবে কি? মাফ করে দিয়েছি। জিয়া রহমান আমাদেরই একজন ছিলেন। আচ্ছা, টু বি ফ্র্যাঙ্ক উইথ ইউ, উনি কোরআন শপথ নিয়ে আমাদের সাথে কাজ করতে রাজি ছিলেন, কিন্তু পরবর্তী পর্যায়ে তিনি তার নিয়ত থেকে সরে আসেন। তার জন্য তো আমরা দায়ী নয়, উনি দায়ী। এবং যদি ভালো করে থাকেন সেটা প্রাপ্য তিনি হয়তো পেয়েছেন, যদি খারাপ করে থাকেন সেটা আমাদের সাথে না চলায় যদি তার কিছু খারাপ হয়ে থাকে, তার জন্য তো আমরা দায়ী নেই। তবে হ্যাঁ, একটা সময়ে আমি যখন চীনে ছিলাম রাষ্ট্রদূত দূতাবাসে, তিনি আমার বাবা কিন্তু জিয়া রহমানের ক্যাবিনেটের সিনিয়র মিনিস্টার পদে নিযুক্ত ছিলেন। কারণ আমার বাবা মনে করতেন যে আমরা জিয়া রহমান সব এক, কিন্তু উনি ভেতরে খবর জানতেন না। জিয়া রহমান যখন দেখলো যে তিনি সেনা পরিষদের প্রায় 4000 লোককে মেরে ফেলেছেন তার ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য, আমরা তারপরে যখন তিনি দেখলেন যে তার অবস্থা খুব খারাপ, ভেতরের খবরটা সাধারণ জনগণ দেখে না, সাধারণ জনগণ দেখছে জিয়া রহমান সারগাস রেবন গঞ্জি কাঁধে কোদাল বসে আছেন, এই সমস্ত। কিন্তু ভেতরে যে কি হচ্ছিল আসল ক্ষমতা কেন্দ্রে, সেই সম্পর্কে সাধারণ জনগণ জানারও কোনো স্কোপ ছিল না, তারা জানতেন না। সেখানে তার অবস্থা ছিল নরবলে, কারণ ওইখানে তিনি ডিভাইড এন্ড রুল নীতি প্রয়োগ করেছিলেন, যেটা খুবই মারাত্মক
একটা হুমকি ছিল তার জন্য, তিনি হয়তো বুঝতে পারেন নাই। তিনি যখন রাষ্ট্রীয় সফরে আসেন, আমার বাবাকে ডেপুটি হেড অফ দ্য ডেলিগেশন করে নিয়ে আসলেন এবং আমাকে বললেন যে লেট আস ফরগেট এন্ড ফরগিভ, তোমরা আমাদের পাশে দাঁড়া। আমরা বললাম স্যার এটা আপনার পক্ষে, আপনার বললেন আমি কৃতার্থ, কিন্তু আমার মনে হয় আমাদের পক্ষে সেটা সম্ভব। কারণ এর জন্য সম্ভব না, আপনি আমাদের সহকর্মীদের রক্তে যে রক্তক্ষরণ ঘটিয়েছেন, সেই রক্ত মারিয়ে আপনার পাশে যদি গিয়ে দাঁড়াই, প্রথম গুলিটা আমাকেই যেতে হবে, মুনাফেক হিসাবে। তার আমি আপনাকে বাঁচাবো বা আমরাই বা আপনাকে বাঁচাবো, সে রাস্তা তো আপনি বন্ধ করে দিয়েছেন স্যার। এটা কত সালে স্যার? এটা যে জিয়া রহমান কোন সালে গিয়েছিল, মনে হয় 81। 76 না 77, সামথিং লাইক দ্যাট। ওই যে ওনার একটাই রাষ্ট্রীয় সফর ছিল চীনে, এটা তুমি দেখে নিতে পারো, আমার বইতে লেখা আছে সব। আচ্ছা, 77 বলে। এবং তার সাথে যে আমার কি ডায়ালগ হয়েছে 1 to 1, যেটা মধ্যে আর কেউ উপস্থিত ছিল না, পাশের ঘরে অবশ্য বেগম সাহেবা ছিলেন। আচ্ছা স্যার, আরেকটা জিনিস পরিষ্কার হয়েছে স্যার, আপনি কি একটা বলছিলেন যে কোরআন শপথ করা হয়েছিল, মানে কি হয়েছে? আমি বলি শোনো, এই যে সেনা পরিষদ, আমরা যখন ভারতে যুদ্ধ করছিলাম, যখন আমরা বুঝতে পারলাম ভারতের গেম প্ল্যানটা, তাদের একটা সুদূর প্রসারী চক্রান্তমূলক একটা পরিকল্পনা রয়েছে, বাংলাদেশকে প্রথমে ক্লায়েন্ট স্টেট, তারপরে অঙ্গভূত করা, সিকিমের মতো। আর সেখানে লেন্দুদ্দোজি ছিলেন, আমাদের মুজিবুর রহমানকে বানানো হলো তাজউদ্দিন, আর পরে মুজিবুর রহমানকে বানানো হলো সেই লেন্দুদ্দোজ। এটা যখন আমরা বুঝতে পারলাম, তখন সমমনা কমান্ডার যারা পলিটিক্যালি কনসিয়াস ছিল ছাত্র জীবনে, ধরো পরবর্তী জীবনে, তখন আমরা বললাম যে আরে আমাদের তো আসল যে যুদ্ধ সেটা তো হবে স্বাধীনতার পর। ভারতের আগ্রাসী মনোভাব নিয়ে যখন বাংলাদেশকে গিলে খেতে চাবে, সেইটার বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে, তার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে, প্রস্তুতি এখনই গ্রহণ করতে হবে। তখন আমরা ওই মুক্তিযুদ্ধের আড়ালে আমরা সেনা পরিষদের বীজ বপন করি। তো তোমার মনে থাকার কথা, যদিও জিয়া রহমান ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স দিয়েছিল, প্রথমে তিনি নিজেকেই অস্থায়ী সরকারের প্রধান হিসাবে দাবি করেছিল, মানে ভাষণে বলেছিলেন। পরে ইন্ডিয়ার চাপে উনি থেকে বদলে যে মুজিবুর রহমানের ইনস্ট্রাকশনে আমি এই ঘোষণা দিলাম স্বাধীনতা। এরপরেও কিন্তু তার প্রতি ইন্ডিয়ান সরকার বা আওয়ামী লীগ সরকার কখনোই আস্থা রাখতে পারে নাই। তারা তাকে সেক্টর কমান্ডারের অবস্থান থেকে সরিয়ে এনে হেডকোয়ার্টার দাম করে এক সেফ হাউসে, মানে আমাদের কিছু সেফ হাউস ছিল যেখানে আমরা থাকতাম, বা আমাদের সাথীরা সুজাত কল্যাণীতে, মানে এই প্রভাব অফ ক্যালকাটা একটা বাড়িতে ওনাকে না নিষ্ক্রিয় করে রাখা হইত। তখন আই ওয়াজ দ্য ওনলি, কেউ জিয়া রহমানের আশেপাশে যায় না, কারণ উনি ভারতের চক্ষুষু, উনি আওয়ামী লীগের চক্ষুষু, তো কে যাবে ওনার সাথে দেখা করতে? তখন কিন্তু আমি, কারণ আমি জিয়া রহমানকে অনেক আগে থেকে চিনি, পাকিস্তান আমল থেকে একসাথে কাজও করেছি। যাই হোক, আমি গিয়ে ওনার সাথে যোগাযোগ করি এবং তাকে বুঝাই যে স্যার আপনি ধৈর্য ধরুন, আমরা আপনাকে সহজে হারাবো না। তখন আস্তে আস্তে আমরা তাকে বলি যে আমি এরকম আসল উদ্দেশ্য যে ভারতের, সেটাকে বানচাল করার জন্য এখন থেকে আমরা প্রস্তুতি নিচ্ছি। আপনি কি আমাদের সাথে থাকবেন কি থাকবেন না সেটা আমাদের তরফ থেকে আমাকে পাঠানো হয়েছে জানার জন্য, কারণ আমি আপনার কাছে
সবচেয়ে ক্লোজ ছিলাম পাকিস্তান আর্মি, সবাই জানে। আচ্ছা, উনি বললেন কি তোমাদের কর্মসূচি? তখন আমি তাকে আমাদের কর্মসূচি দিলাম, যেটা 25 বছরের একটা কর্মসূচি ছিল। ইলিয়া, তুমি যদি এই কর্মসূচিটা পড়ে, এই কর্মসূচিটা আমরা তৈরি করেছিলাম বিভিন্ন সেক্টরের মুক্তিযোদ্ধা এবং অন্যান্য সাধারণ জনগণের আশা আকাঙ্ক্ষার পরিপ্রেক্ষিতে। সে কর্মসূচিটা পড়ার পর উনি এটাকে মেনে নেন। তো আমি বললাম যে স্যার, আমাদের সমস্যাটা হচ্ছে আমরা সবাই প্রায় সমবয়সী, আমাদের একজন সিনিয়র অফিসার দরকার যাকে আমরা ট্রাস্ট করতে পারি, তাকে আমরা কেন্দ্র করে এগিয়ে যেতে চাই এই সেনা পরিষদের কর্মসূচি বাস্তবায়নের জন্য। স্বাধীনতার পর, স্বাধীনতা যুদ্ধ তো করবোই, স্বাধীনতার পর এই কর্মসূচি আমরা বাস্তবায়ন করব অন্যান্য সমমনা দেশপ্রেমিকদের সঙ্গে নিয়ে। তখন উনি এটা খুব কেয়ারফুলি আমাদের কর্মসূচি পড়লেন। তারপরে আমি একদিন গেলাম, উনি বললেন যে আমি পড়লাম, আমি সম্পূর্ণভাবে একমত। স্বাধীন বাংলাদেশকে একটা সুখী, সমৃদ্ধ, আত্মনির্ভরশীল এবং আমাদের সংস্কৃতির ভিত্তিতে নতুন বাংলাদেশ গঠন করার জন্য এর চেয়ে ভালো কোনো রকম কর্মসূচি হতে পারে না। আমরা ধাপে ধাপে এটাকে কার্যকারী করব। তখন আমি বললাম, তাহলে কি আপনি আমাদের সাথে কাজ করতে রাজি আছেন? আমরা আপনাকেই আগে রেখে আমরা কাজ করতে চাই, কারণ ইউ আর দি সিনিয়র মোস্ট এবং আপনি একজন সৎ ব্যক্তি। উনি সৎ ছিলেন ব্যক্তিগতভাবে। আর তবে আপনার সমস্যা হচ্ছে আপনি বাংলা জানেনও না, বাংলা বলতে পারেন না, লিখতে পারেন না, আপনি সারা জীবন পাকিস্তানে বড় হয়েছেন, ওখান থেকে আর্মি চলে গেছেন। দ্যাটস নট এ প্রবলেম, আমরা রয়েছি আপনার গ্রাউন্ড ওয়ার্ক করার। আপনি যদি রাজি থাকেন তাহলে আমরা একসাথে কাজ করতে, আপনাকে সামনে রেখে আমরা কাজ করতে রাজি, এগিয়ে যাব, সেনা পরিষদ এগিয়ে যাবে কাজ। তখন বললেন যে আমি রাজি। তখন বললেন যে স্যার, আমাদের সাংগঠনিক বিধান অনুযায়ী আপনাকে একটা কোরআন শপথ নিতে হবে, যে কোরআন ধরে আপনি বলবেন যে আমি এই কর্মসূচি ভিত্তিক কর্মকাণ্ড, সেনা পরিষদের কর্মকাণ্ড পরিচালনা করার জন্য শীর্ষ নেতা হিসেবে যোগ দিতে রাজি আছে। উনি উজু করে আসলেন, কোরআন শরীফ রাখা হলো, তার উপর হাত রাখলেন, আমিও ওর হাতের উপর হাত রাখলাম, তারপরে শপথ উনি নিলেন। তবে একটা শর্ত থাকতো ওনার তরফ, যে যতদিন পর্যন্ত রাষ্ট্রীয় ক্ষমতায় আমরা না যেতে পারবো ততদিন পর্যন্ত সেনা পরিষদের সাথে আমার যে কোনো সম্পর্ক আছে সেটা প্রকাশিত করা যাবে না। আমরা বললাম আমরা সবাই পরামর্শের মাধ্যমে বললাম বললো শুধু তুমি আর নূর এই দুজনের পারমিশন থাকবে আমার সাথে যে কোনো সময় যে কোনো অবস্থায় যোগাযোগ করা। আমি বললাম আমাদের খুব বেশি যোগাযোগ করার দরকার হবে না, তবে প্রয়োজন মতো নিত্য বেসিসে আমরা দুজনেই আপনার সাথে যোগাযোগ করি, তাও তার বাসায়, অফিসে না। এই হলো কথা। তার মানে তার সেই শপথ আপনি রাখলেন না। আপনি মনে করলেন যে আমাদের বিদেশে রাখা এই ছিড়ায় ছোটায় আপনার আন্ডারেই, সরকারের আন্ডারে থাকবো আমরা বিভিন্ন দূতাবাসে, আপনি আপনার যাদেরকে আপনি বিশ্বাসযোগ্য মনে করেন তাদের নিয়ে আপনি রাষ্ট্র চালান। আমরা তো কোনো রকম বিরোধিতা করি নাই, আপনার করবো। আজ আপনি আমার বাবার সামনে বলছেন যে তোমরা লেট আস ফরগেট এন্ড ফরগিভ এন্ড স্টার্ট এ ফ্রেশ। রাজনীতিতে বা রাজনীতি হলো দাবা খেলা। দাবা খেলায় একটা চাল দিয়ে চাল আবার পিছনে নেওয়া যায় না।
চালের আগে আপনাকে চিন্তা করতে হয়, কিন্তু একবার চাল দেওয়ার পর আর সেটাকে ফেরত নেওয়া যায় না। আপনি হাউ ক্যান উই স্টার্ট এ ফ্রেশ? এটা সম্ভব নয়। এইভাবে আমাদের মিটিং শেষ হয়ে যায়। আপনাদের ওই 25 বছরের পরিকল্পনাতেই কি শেখ মুজিবকে ক্ষমতাচ্যুত করার পরিকল্পনা ছিল? এটা অবশ্যই। শেখ আচ্ছা, মুজিব কি? শেখ মুজিব was a major player to implement the Indian design over রাইট, Bengal. এই রাইট, কথা। রাইট, জি। স্যার কথা বলে রেখে কিভাবে তুমি দেশে হুম, মানে জাতীয়তাবাদী ভিত্তিতে নিজের সংস্কৃতি, নিজেদের ঐতিহ্য ভিত্তিতে, নিজেদের ধর্মীয় চেতনার ভিত্তিতে তুমি বাংলাদেশ বানাবে কিভাবে? হাউ ইট ইজ পসিবল? এটা তো, এই প্রশ্নটা তো আমার মনে হয় তোমার করাই উচিত ছিল। না এটা করার উচিত ছিল না কেন এটা করলাম আপনার মুখ থেকে শোনানোর জন্য। এটা শুনলে হয়তো অনেকেই মনে করতে পারে যেমন আওয়ামী লীগ হয়তো এটা নিয়ে কথা বলবে যে জিয়াউর রহমানও তাহলে তাকে ক্ষমতাচ্যুত। আমি কিন্তু এখানে হত্যা করার কথা বললাম। আমি বলেছি ক্ষমতাচ্যুত। ক্ষমতাচ্যুত করার কথা তিনি জানতেন। He was a casualty. রাইট। He was a casualty in a conflict. ইটস এ ক্রস Armed ফায়ার। conflict. But রাইট, that's it. রাইট। তো এখন এই জায়গাতে শেখ মুজিবকে করার পরে আমি ব্যক্তিগতভাবে এই জিয়াউর রহমানের প্রতি আমার সম্মান একটুও কমে নাই। কারণ ওইটা ছিল মেইন কালপ্রিট এই শেখ মুজিব। সো তাকে তো হ্যাঁ। সরাইতেই হবে। এনি হাউ আপনাকে সেটা কিন্তু আমি তোমাকে একটা কথা বলবো, জি স্যার। যাতে আমি একজন মুসলমান হিসাবে বা একজন মানুষ হিসাবে হুম, কেউ কোন মানে মানুষ বা একজন মুসলমান হিসাবে আমি কাউকে জাতির পিতা, জাতির মাতা, জাতির বন্ধু, জাতির ভাতিজা এগুলি আমি মানি না। এগুলি 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 সঠিক বয়ান নয়। স্যার আপনি তো সেক্টর কমান্ডার ছিলেন। মানে শোনো, এই মানে বীর উত্তম ছিলেন একজন। এই প্রশ্নটা আমি শেষ করিনি। জি, জি। আমরা এই যে সভ্য সমাজ তথাকথিত যেখান থেকে আমরা গণতন্ত্রের সবক নেই, যেখান থেকে আমরা মানবাধিকারের সবক নেই, যেখান থেকে আমরা শিখি হোয়াট ইজ ব্যক্তি স্বাধীনতা, বলার স্বাধীনতা, এই সমস্ত যারা যেখান থেকে আমরা সবক নেই সেই সমস্ত দেশে কি জাতির পিতা, জাতির ফিতা, জাতির বাতা, এই সমস্ত আছে? বলো কোন দেশ আছে? ইউএসএ তে কয়েকজনকে তারা মানে ইউএস এর ফাউন্ডার মনে করেন। ফাউন্ডিং ফাদারও কেউ বলে না। রাইট। দেখো নেলসন ম্যান্ডেলা ওয়াজ এ ফ্রেন্ড অফ মাইন। উনি তো কোনদিন একসেপ্ট করে নাই যে তো তাকে বলা হোক জাতির পিতা। কেনিয়াটা, জম্মু কেনিয়াটা, ওনাকে তো জাতির পিতা বলা হয় না। প্যাট্রিক লুমুম্বা অফ জাম্বিয়া, ওনাকে তো জাতির পিতা বলা হয় না। স্যার জাতির পিতা যদি বলা হয়, যেমন ভারতে এই কালচার আছে, কিন্তু ভারত যদি ভারতের কালচারকে মানবো কেন? না, যদি মানা হয় সেই ক্ষেত্রে স্যার কেন মানা হবে? মোহাম্মদ আলী জিন্নাহ বাংলাদেশের জাতির পিতা হবে, কারণ সে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দুই রাষ্ট্র গঠন করে দিয়ে গেছে। মোহাম্মদ আলী জিন্নাহ কোনোদিনই আমি বলছি স্যার যদি হয়, যদি তারা করতেই চায় তো তাহলে সে হবে। শোনো, জি স্যার। আই এম ভেরি স্ট্রেট। কারণ আমার দাদা নানারা সব ছিলেন ইয়ারট্রাক ফ্রম দি আলিগড়। তারাই প্রতিষ্ঠা করতে মুসলিম লীগ নওয়াজ শরীফুল্লাহ সাহেবের নেতৃত্বে। I come from a political family. My father was the GS of Dhaka University. ঠিক আছে? Now he became the leader of the youth and student front of Muslim League. ওনারাই বিলেত থেকে নিয়ে আসছিল জিন্নাহকে টু প্রোভাইড লিডারশিপ। তাদের এক পয়েন্ট এজেন্ডা, মুসলমানদের যেন স্বাধীন দেশ চাই, নো আদার থিং। এবং প্রথম গুলি খায় এই পাকিস্তান আন্দোলনের মুভমেন্টে কারমাইকেল কলেজের একটা ছাত্র, যেই প্রসেশনের নেতৃত্ব দিচ্ছিলেন আমার বাবা। বুঝলে? অতএব আমার মনে হয়, আমি জিন্নাহকে যতটুকু জানি, তিনি নিজেও কোনোদিন জাতির পিতা হিসেবে খেতাব নিতে রাজি হতেন।
জি স্যার। স্যার আমাদের অনেকগুলো খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন আছে যে কোয়েশ্চেনগুলো মানুষ অনেক এই ৫০ বছর অপেক্ষা করছিল। আমরা দ্রুত কোয়েশ্চেনে যাই। পরের কোয়েশ্চেনটা স্যার আ মানে ইয়েস, নো স্যার ২ মানে ২ ইয়েতে মানে জবাব আমার দর্শকরা তোমার দর্শকরা আপনার দর্শক স্যার। তোমার দর্শক, আমি আমার দর্শক বলবো না যে তোমার দর্শক, আই এম প্রিভিলেজ, তুমি আমাকে আমার সাথে কথা বলছো এবং তোমার মাধ্যমে তারা আমাকে দেখছেন। আমি বলবো যে আমি দর্শকদের সোজা কথা বলতে চাই যে আমি ব্যক্তিগতভাবে জাতির পিতা, জাতির ভগ্নী, জাতির জামাই এই সমস্ত কিছু বিশ্বাস করি। আমরাও করি না স্যার। বাংলাদেশের মানুষ কেউই করে না এটা। যাদের বোধগম্য থাকা উচিত, জাতির পিতা যদি বলতেই হয় তাহলে বিশ্ব মানবতার পিতা হচ্ছে আদম আলাইহিস সালাম। এটা কেউ অস্বীকার করতে পারে? তা আমার কথা হচ্ছে তোমরা উন্নত দেশগুলি থেকে তোমরা গণতন্ত্র শিখে আসো, তারপরে মানব অধিকার শিখে আসো। এগুলি কি নতুন করে শেখার কিছু আছে? আমাদের কোরআনের মধ্যে এই সমস্ত নাই? তারপরে বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে এগুলি নেই? তারপরে ওই সমস্ত দেশে কেন জাতির পিতা থাকে না? ওইখানে কেন জাতির মাথা থাকে না? আমাদের এখানে কেন থাকতে হবে? ইন্ডিয়াতে কে জাতির পিতা? হু ইজ জাতির পিতা অফ ইন্ডিয়া? বলো তুমি আমাকে। দেয়ার ইজ নো জাতির পিতা। হু ইজ জাতির পিতা? কোন সভ্য দেশে জাতির পিতা বলে কোনো জিনিস নাই। এটা হলো আমার শেষ কথা। এটা তো স্যার মুজিববাদ প্রতিষ্ঠিত করতে হবে। যাই হোক স্যার, আমি এক কথা সেটা অন্য কথা। সেটা একটা গ্রুপের একটা সেগমেন্ট অফ দি পপুলেশনের চিন্তা ভাবনা কথা না বলতে। স্যার, না স্যার। সেগমেন্ট অফ পপুলেশন এটা আলাদা একটা রিলিজিয়ন। আওয়ামী লীগ হচ্ছে একটা ধর্ম, ওদের ধর্মের এই প্রফেট হচ্ছে গিয়ে শেখ মুজিব। এটা শুধু মানুষ না, ওরা আরেক জিনিস। এটাকে আপনি ঠিক করতে পারবেন। ওরা তো মানুষ না হলে অমানুষ হোক বা অন্য গ্রহ থেকে ওরাদের আগমন হোক, আমি বলবো তাদের মেন্টর যে ভারত, যেখানে এখন ওনারা গিয়ে আরামে এসে থাকতেছেন বাংলাদেশ থেকে পলায়া। কোনোদিন শুনি না কোনো প্রাইম মিনিস্টার পলায় যায়। আচ্ছা নিবে, ওনারা পলায় গেছেন। এখন ওই দেশটাতে কোনো জাতির পিতা আছে কি বলো? নাই। তো আমরা কেন জাতির পিতা নেব? কেন নেব? কি যুক্তিটা কি? বাংলাদেশের স্বাধীনতার ব্যাপারে বা স্বাধীনতা আগ পর্যন্ত বাংলাদেশকে পৌঁছানোর রাজনীতিতে কি শুধু মুজিবের অবদান ছিল? এখানে ভাসানীর নাম নিতে হবে না? ফজলুল হকের নাম নিতে হবে না? ফারুদ্দিন নাম নিতে হবে না? বলো তুমি আমি পরিষ্কার ভাবে। কেন? তাহলে মুজিব কিভাবে জাতির পিতা হবে? একমাত্র মুজিবই কি বাংলাদেশের ঠিকাদার? না, আমি সেটা মনে করি না। মুজিব তো কোনোদিন স্বাধীনতা চাইনি বাংলাদেশের জন্য। He never wanted that Bangladesh should be independent. আগরতলা ষড়যন্ত্র মামলা টামলা এই সমস্ত আবল তাবল কথা বলে, কিচ্ছা বলে। আসল কিচ্ছা তো আগরতলা, মানে স্বাধীনতার কথা সেনাবাহিনীর এক তরুণ অফিসার প্রথম চিন্তা করেছিল। তিনি ছিলেন কমান্ডার ওয়াজেম হোসেন, পাকিস্তান নেভির চৌকস অফিসার। জি স্যার, অনেক গুরুত্বপূর্ণ কথা আছে যেগুলো মানুষ শুনতে চায়, সেখানে যাই। আমি কথা হচ্ছে যে শোনো, যার যা প্রাপ্য তাকে সেটাই দিতে হবে, সেই মর্যাদা দিতে হবে, নাহলে এটা মুনাফিকতা। না, আমি আপনার কাছ থেকে আমি ধারণা করছিলাম যে আপনি হয়তো শেখ মুজিব সম্পর্কে অনেক বাজেভাবে কথা বলবেন, কিন্তু আমি আপনার রেসপেক্ট এবং শালীনতা দেখে খুবই অভিভূত যে আপনি যথেষ্ট সম্মান নিয়ে আওয়ামী লীগের শেখা উচিত যে মেজর ডালিম সম্পর্কে তারা যা শুনেছে এতদিন, সেই মেজর ডালিম একবারও শেখ মুজিব সম্পর্কে বাজে কোনো ভাষা বলে নাই বা তাকে নিয়ে কটাক্ষ করে কোনো কথা বলে নাই। যাই হোক, তো আমরাও স্যার এটাই বলে আসছি যে আমরা কাউকে অসম্মান করতে চাই না। আরেকটা কথা শুনতে, এই কথাটা যখন তুমি বললেই, তাহলে আমার বইতে পরিষ্কার লেখা আছে মুজিব পরিবারের সাথে আমার কি সম্পর্ক ছিল। জি, ঠিক আছে,
ব্যক্তিগতভাবে বা পারিবারিকভাবে। আমরা কিন্তু তার সাথে বিচ্ছেদ করি নাই। আমাদের যখন চাকরি থেকে বের করে দিলেন নিপিয়ন আইনের মাধ্যমে, ওই যে বিচার করলেন গাজী গোলাম মোস্তফার ঘটনাকে কেন্দ্র করে, আমরা মেনে নিলাম। উনি নিজে রাখলেন আমাকে নূরকে নিলাম, উনি নিজে রাখলেন আমাকে নূরকে। স্যার এটা আমার এই কোশ্চেন একটা, এই কোশ্চেনটা তাহলে করে ফেলি। আপনার ওয়াইফকে অপহরণ করেছিল এই শেখ মুজিবের, তারপর গোলাম মোস্তফার ছেলে, এরা কামালের বন্ধু বান্ধবেরা, এটা না, গাজী গোলাম নিজে নিজে ছিল। নিজে আচ্ছা, তো হ্যাঁ নিজে আপনার স্যার আপনি এটার বিচার জি কন্টিনিউ করেন স্যার এবার। হ্যাঁ, যে আপনি আপনি প্রাইম মিনিস্টার, কারণ ঘটনাটা কি ছিল স্যার? ঘটনাটা কি ছিল স্যার, একটু শুরু থেকে বলুন। এটা একটা মানে মজার ঘটনা। আচ্ছা, তুমি শুনতে চাও? তুমি তো আমার বইতে লেখা আছে যদিও। সবাই শুনতে চায় স্যার, সবাই, আমি একা না, সবাই শুনতে চায়। ঘটনাটা হচ্ছে, আমার এক খালাতো বোন, তার নাম তাহমিনা। তার বিয়ে ঠিক করেছিলাম আমি আর নিম্মি কর্নেল রেজার সাথে, যে আমাদের চেয়ে জুনিয়র চাকরি। তার সাথে বিয়ে হবে, অনুষ্ঠান হবে লেডিস ক্লাবে। তো দুপক্ষেই আমাদের পরিচিত, অতএব আমরা হলাম রায় মিডিয়া। ঠিক আছে। তখন আমরা কি করলাম, সমস্ত অ্যারেঞ্জমেন্ট আমাদের উপরে দায়িত্ব আসলো। তো কাকে রাখি আর কাকে বাদ দিই, এত মানুষের সাথে পরিচিতি। তো আমরা যাই হোক বেশ ভালোই, প্রায় 2-3 হাজার লোকের মতো লোক ইনভাইট করা হলো, দুই তরফে চলছে বিয়ার আসর। তখন আমার একমাত্র শালা, যার নাম বাপ্পি, ও ম্যাকগিল ইউনিভার্সিটিতে পড়তো, ওখান থেকে ছুটিতে আসছে দেশে। হি ওয়াজ অলসো প্রেজেন্ট ইন দিস সেরিমনি। আমি আর নিমিত দুই পক্ষের মানে হোস্ট বলতে পারো, সবাই দেখাশোনা করছি। বাপ্পি বসে আছে ছেলেদের যেখানে বসার জায়গা সেখানে। তখন লম্বা চুলে একটা ফ্যাশন ছিল, he has just come from Canada, তো লম্বা চুল, and he had beautiful hair and he was a handsome man. আমার মতো এত খারাপ চেহারার লোক ছিল না। ওটা অনুষ্ঠানের শেষ হওয়ার আগে বলবো স্যার, জি বলেন। আচ্ছা, তারপর তোমার ও বসেছিল অন্যান্য গেস্টদের সাথে, তার পিছনের রোতে গাজী গোলাম মোস্তফা and his wife was also invited in that function from the other side, not from our side, মানে ছেলে পক্ষের। বুঝতে পেরেছি। তো গাজী গোলাম মোস্তফার ছেলেরা আর তার সাঙ্গবঙ্গ পিছনের সিটে, পিছনের রোতে সিটে বসা। তাদের মধ্যে একটা ছেলে বাপ্পির চুল টান দিল পিছন থেকে। তো বাপ্পির পিছনে, ভদ্র মানুষ, বিদেশে থাকে, বিদেশে বড় হয়েছে, পিছিয়ে বললো, কিছু বলে নাই, সামনে আবার ওরা চুল টান দিল। দ্বিতীয়বার টান দেওয়ার পরে বাপ্পি পিছনে তাকে দেখো যে একটা ছেলে হাত সরিয়ে দিল। তখন বলে যে তুমি চুল টান দিয়েছ? বলছে হ্যাঁ। বলে কি কেন? আমরা দেখছিলাম যে এত সুন্দর চুল, এটা কি পরচুলা না আসল? আচ্ছা, চিন্তা কর। সে তখন ইউনিভার্সিটিতে পড়ে, আর এই পুচকে ছেলে তখন বোধহয় স্কুলেও পড়ে না, বা স্কুলে 6-7 ক্লাস হবে। তখন বাপি বলে, বেয়াদব ছেলে, তুমি আর এখানে বসবে না, তুমি অন্য কোথাও গিয়ে বস। ওরা বেরিয়ে চলে গেল। আমরা কিন্তু কিছুই জানি না, মানে আমি আর নিমি এত ব্যস্ত, দুই পক্ষকে দেখাশোনা, খাওয়া দাওয়া চলছে। হঠাৎ দেখলাম দুটা মাইক্রোবাস, রেড ক্রসের, আর একটা গাড়ি, গাড়ি সবুজ রঙের গাড়ি, আগে পিছনে দিয়ে মাইক্রোবাস। মাইন্ড ইউ, তখন কিন্তু আমার নিজের পার্সোনাল সিকিউরিটি গার্ড উইথ ওয়্যারলেস মজুদ লেডিস ক্লাবে।
আমি কুমিল্লাতে তখন কুমিল্লা থেকে আসছি বিয়ের জন্য। তো ন্যাচারালি আমাদের গার্ড নিয়ে চলাফেরা, এটা তো আর্মির নিয়ম, এটা তুমি জানো। আসলো, থামলো, দুইটা মাইক্রোবাস থেকে প্রায় 8 জন ট্রেনগানধারী সাদা পোশাক পরা লোক নামলো, আর ফোকসো গাড়ির থেকে নামলো গাজী গোলাম মোস্তফা স্বয়ং। তার স্ত্রী কিন্তু উপস্থিত মেয়ে মহলে। উনি গাড়ি থেকে নেমেই চিৎকার করতে শুরু করলেন, মেজর ডালিম কোথায়, মেজর ডালিম কোথায়, মেজর ডালিম কোথায়, বহুতবার বাড়ছে, আর সহ্য করা যায় না। আমি অবাক হইলাম, এরকম চিৎকার করছি কে? তখন একটা ছেলে এসে, একজন হিওয়াজে ট্র্যাক প্লাটুনের একটা ছেলে, কে আমার নামটা মনে নাই, এসে বললো যে ভাই আপনাকে খুঁজ করতে, এই চিৎকার করতে এই তো গাজী গোলাম মোস্তফা, তার সাথে 8-10 জন ট্রেনগারধারী লোক আছে। মাইন্ড ইউ, তখন কিন্তু আর্মি ওয়াজ ডিপ্লয়েড ইন দ্য হোল কান্ট্রি টু রিকভার ইলিগাল আর্মস। আর আমাদের ঢাকার হেডকোয়ার্টার ছিল রেস কোর্স। আমরাও সেই অপারেশনে যুক্ত ছিলাম। যাই হোক, আমি বাইরে আসলাম, আসে গাড়ি গোলাম মোস্তফার সামনাসামনি বারান্দাতে। আমি মেজর ডালিম, আপনি আসুন, আপনার বেগম সাহেব তো আছেন ভিতরে, আপনি আসুন, বরবধূকে আপনি দোয়া করে দেন। হারামজাদা বারবার সে আর্মির, আজকে আমি উচিত শিক্ষা দেব। আমি দেখলাম আমার চারদিকে ওই ট্রেনের ঠেকাইলেও প্রায় 4-5 জন মানুষ, আর 4-5 জন খালে দাঁড়িয়ে। আমরা এটা কি, আমি একজন ট্রেন মানুষ, আমার স্কট আছে ওখানে প্রায় 4-5 জন, ওয়্যারলেস আছে, আই ক্যান কল এনিওয়ান এনি টাইম, এমপি ইউনিট যে ইউনিট দরকার হয়। এই কি অবস্থা, একটা বিয়ে বাড়ির মধ্যে এরকম একটা হুলস্থুল কাণ্ড। আপনি দেখেন কিছুই, কি ব্যাপার কি, আপনি আজকে তো উত্তেজিত করেন, আমি তো জানি না যে এর মধ্যে কি ঘটনা ঘটে। ওগুলো ওঠ, এ উঠা মাইক্রোবাইস, আমাকে ঠেলতে ঠেলতে নিয়ে যাচ্ছে মাইক্রোবাইস। আপনি ব্যাপার কি গাড়িতে, এটা একটা বিয়ে বাড়ি, একটা মেয়ের বিয়ে হচ্ছে, আর আপনি আমাকে বলছেন উঠ, কি আমার কাপড় টাপড় ধরে টানে, 4 জন মিলা আমাকে উঠালো। খবর চলে গেল ভিতর অন্য মহলে, নিম্মি আর আমার শাশুড়ি, আমার খালার শাশুড়ি মানে কন্যার মা, উনি বেরিয়ে আসলেন। ওনারা আসলেন যে কি ব্যাপার, দেখে যেরকম আমাকে ঠেলাঠেলি করে উঠানো হচ্ছে মাইক্রোবাসে। আমি মাইক্রোবাসে উঠলাম, উঠে দেখি চুল্লু আর আলম নামে 2 জন মুক্তিযোদ্ধা, ক্র্যাক প্লাটুনের সদস্য, তারা ছিল আমার ছোট ভাই স্বপনের সাথে, স্বপন বীর বিক্রম। ওদেরকেও মারতে মারতে মানে রক্ত বের করে ফেলেছে, মুখ দিয়ে রক্ত ঝরছে, আহত অবস্থায় তারাও মাইক্রোবাস। তখন আমার খালাম্মা গাজীকে বললো, গাজী সাহেব আপনি কি করছেন, আমার মেয়ের বিয়ে হচ্ছে, আর দে আর দি, তারা বর পক্ষেরও কন্যা পক্ষেরও, কি হয়েছে কি, ওরা তো ব্যস্ত। বলে আমি ওদেরকে উচিত শিক্ষা দেবো, ওকে আমি উচিত শিক্ষা দেবো। তখন আমার স্ত্রী বললো যে আপনি তাকে একা নিয়ে যেতে পারবেন না, আপনি আমাকে সঙ্গে নিয়ে আসবেন। ঠিক আছে চল, ওরেও ধাক্কা দিয়ে উঠায় দিল মাইক্রোবাসে। তখন আমার খালা বললেন, গাজী সাহেব আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন, ঠিক আছে, যেখানে আপনি নিয়ে যেতে চান আমিও যাবো সাথে। গাজী কি স্যার তখন ঢাকা আওয়ামী লীগের সভাপতি নাকি? তখন সে আওয়ামী লীগের সভাপতি নয়, he was also the chairman of the Red Cross। বুঝতে পারলাম, শেখ মুজিবের সবচেয়ে প্রিয় লোক সে তখন। সে ঢাকার মধ্যে মানে ঢাকা শহরে সে হলো মুজিবের সবচেয়ে বড় লাঠের সর্দার। অশিক্ষিত মূর্খ মানুষ সাধারণত রেড ক্রসের চেয়ারম্যান হয় না।
কিন্তু ওকে বানানো হয় যাতে করে লুটের এই যে রিলিফের মার চুরি চামারি করতে সুবিধা। যাই হোক,